বসে তার পায়ে তেল মালিশ করতে আরম্ভ করলাম। তখন আমার পরনে ছিল শুধু ম্যাক্সি। একদিকে আমি তেল মালিশ করছিলাম, অন্যদিকে শ্বশুর পেপার পড়ছিলেন। মাঝে মাঝে পেপারের আড়াল থেকে আমায় দেখছিলেন। আমি পল্লবী। প্রায় 1 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আমার স্বামী সেনায় কাজ করেন, যার ফলে তার নিযুক্তি সীমান্তে হয় এবং সেখানে তার পক্ষে পরিবার নিয়ে থাকা সম্ভব হয় না। আমার স্বামী পিতামাতার একক সন্তান, তাই আমায় আমার শ্বশুর শাশুড়ির সাথে শ্বশুর বাড়িতেই বাস করতে হয়। বর্তমানে আমার 25 বছর বয়স। বিয়ের প্রথম কয়দিন আমাদের অনেক ভালো সময় কেটেছে। আমার স্বামী আমাকে অনেক আদর করত, সময় দিত। কিন্তু স্বামী চাকরিতে যাওয়ার পর থেকে দিনের পর দিন সন্ন্যাসিনীর জীবন কাটাতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আমার পক্ষে সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে প্রথম সাক্ষাতেই আমার সন্দেহ হয়েছিল। আমার শাশুড়ি মায়ের চেয়ে শ্বশুর বাবার বয়স অন্তত 10 বছর কম। বাবা যথেষ্ট দৃঢ়ভাবে তার স্বাস্থ্য ধরে রেখেছেন, সেখানে শাশুড়িমা বার্ধক্যে পা দিয়ে ফেলেন। বাড়িতে নতুন আসার কারণে আমি কাউকেই আমার মনের সন্দেহ প্রকাশ করতে পারিনি। কিছুদিন বাদে আমি জানতে পারলাম আমার শাশুড়িমার দ্বিতীয় বিবাহ হয়েছে। তার প্রাক্তন স্বামীর সন্তান আমার বর। সেই ভদ্রলোক প্রায় 20 বছর আগে গত হয়েছেন। তখন অভাবের সংসার সামলানোর জন্য শাশুড়িমা গৃহশিক্ষকতা আরম্ভ করেছিলেন। ওই সময় উনি নিজেরই এক ছাত্রের প্রেমে পড়ে তার সাথে বিবাহ বন্ধনে জড়িয়েছিলেন এবং সেই ছাত্রই বর্তমানে আমার শ্বশুর। শ্বশুর খুবই মিশুক এবং সব সময় হাসি মুখে কথা বলেন। সেজন্য প্রথম থেকেই আমার ওনাকে খুবই ভালো লাগত। শ্বশুর বিনয় এবং আমার সাথে বন্ধুর মতোই মিশতেন এবং ঠাট্টা ইয়ার্কিও করতেন। আমার মনে হচ্ছিল শাশুড়ি শ্বশুরের চেয়ে বয়সে যথেষ্টই বড় এবং শিক্ষিকা হওয়ার কারণে তার ব্যবহার যথেষ্টই গাম্ভীর্যে ভরা। তাই সময়ের সাথে শ্বশুর এবং শাশুড়ির মনের মিলটাও দিন দিন যেন কমে যাচ্ছিল। ফুলশয্যার দিন আমি প্রথমবার বিনয়ের আচরণ দেখে সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। সেদিন প্রথম রাতেই অনেক কিছু ঘটে যায়, যার ফলে আমি ভালো করে হাঁটতে পারছিলাম না। যদিও বিলের আগেই আমার খুড়তুতো ভাই আমার সাথে অনেক সময় কাটিয়েছে, যে কারণে ষোলশয্যার সাথে বেশি সমস্যা হয়নি। আমার সাথে প্রায় মাসখানেক সময় কাটানোর পর বিনয়কে আবার চাকরিতে যোগ দিতে হলো। তখন বাড়িতে শ্বশুর, শাশুড়ি আর আমি থেকে গেলাম। সেনার চাকরির অর্থ হলো বিনয় কবে আবার ছুটি পাবে আর বাড়ি ফিরবে তার ঠিক ঠিকানায় নেই। স্বামী ছাড়া কিভাবে আমাদের দিন কাটতে লাগলো তার কোনো হিসেব নেই। প্রায় দিন রাতে ঘুমানোর সময় এপাশ ওপাশ করে শুয়ে থাকি। মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি হয়। বিয়ের সময় থেকে আমি ক্রিম দিয়ে নিয়মিত চুল কেটে রাখতাম। বন্ধুরা বুঝেছ তো কি বলেছি? যাই হোক, বিনয় চলে যাবার পর আমাকে দেখার কেউ ছিল না, তাই চুল কাটার আর প্রয়োজনও ছিল না। যদিও আমার চুলের ঘনত্ব কম, খুবই পাতলা এবং রেশমের মতো নরম, তাও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বেশ ঘন হয়ে গিয়েছিল। আমার পোশাক পরা নিয়ে শ্বশুরবাড়িতে কোনো বিধিনিষেধ নেই। আমি বাড়িতে সিল্কের হালকা শাড়ি আর ব্লাউজ পরে থাকি। তাছাড়া অন্য যে কোনো পোশাকেই আমায় খুব মানায়। বিনয় চলে যাবার পর শ্বশুর আমার পরম বন্ধু হয়ে উঠলেন এবং আমি কেনাকাটা করার জন্য ওনার সাথেই বাজারে যেতে লাগলাম। বয়সের বেশি পার্থক্য না হবার কারণে কোনো অচেনা লোকের পক্ষে আমাদের দুজনকে দেখে বোঝার উপায় নেই যে আমরা শ্বশুর পুত্রবধূ নাকি সদ্য বিবাহিতা বর বউ। শ্বশুর আমার সমস্ত সাজসজ্জা এবং প্রসাধনের সামগ্রী আমাকে দিয়েই পছন্দ করিয়ে কিনে দিতেন। এইভাবে একদিন সন্ধ্যায় আমি এবং শ্বশুর কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছিলাম। সেদিন আমার পরনে ছিল শাড়ি আর হাতাকাটা ব্লাউজ, আর যার ফলে আমাকে অনেক আকর্ষণীয় দেখাচ্ছিল। সেদিন বাজারে কেনাকাটা করে ফেরার পথে তুমুল বৃষ্টি নামল। বাধ্য হয়ে আমাদের দুজনকে একটা সাইকেল রিকশায় চাপতে হলো এবং মাথা ঢাকা তুলে সামনের পর্দাটাও নামিয়ে দিতে হলো। ঝুম বৃষ্টিতে আমি আর শ্বশুর পাশাপাশি বসে এক রিকশায় করে বাড়ি যাচ্ছি। আমার কাছে দুটো ডাবের ব্যাগ ছিল। বন্ধুরা বুঝেছ তো কি বলতে চাইছি? এদিকে আমার মনে কেমন যেন অস্থিরতা হচ্ছিল। এতদিন শ্বশুর আমার বন্ধু মতোই ছিলেন, কিন্তু রিকশায় তার প্রতি আমার ভেতর কেমন যেন একটা টান তৈরি হচ্ছিল। তখনই হঠাৎ আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকে উঠল এবং প্রবল জোরে মেঘের গর্জন হলো। সাথে সাথেই রাস্তার সব আলো নিভে গেল। আমি ভয় পেয়ে চমকে উঠলাম, না জানি কি হলো। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে শ্বশুর নিজেও চমকে উঠলেন।
শ্বশুর বললেন, পল্লবী, ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার পাশেই রইছি, ভয় নেই, কিচ্ছু হবে না। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে আসলাম। রিকশা থেকে নামার সময় খেয়াল করলাম শ্বশুর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। বৃষ্টির কারণে আমার অনেক কিছু আবছাভাবে বোঝা যাচ্ছিল। আমি বিষয়টি বুঝতে পেরেও কিছুই বললাম না। বাড়ি ফেরার পর আমি পোশাক পাল্টানোর পর হাত মুখ ধোবার জন্য বাথরুমের দিকে এগুলাম। বাথরুমের দরজাটা হালকা আটকানো ছিল, তাই আমি সামান্য ধাক্কা দিতেই সেটা খুলে গেল। বাথরুমের ভিতরে দৃশ্য দেখে আমি সত্যি হতভম্ব হয়ে গেলাম। শ্বশুর জাদুর লাঠি নিয়ে অদ্ভুত আচরণ করছেন। আমার বুঝতে বাকি রইল না উনি আমার কথা চিন্তা করে এসব করছেন। না, আমি এটা দেখার পর আর সেখান থেকে সরে যেতে পারিনি এবং কপাট সামান্য ফাঁকা রেখে দেখতে থাকলাম। আমি সেই মুহূর্তেই একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমি তখনই মনে মনে শ্বশুরকে আমার দ্বিতীয় স্বামী হিসাবে বরণ করে নিলাম, যে আমার বরের অনুপস্থিতিতে আমায় সব কাজে সাহায্য করবে। আমি আমার সিদ্ধান্ত বাস্তবায়িত করার সুযোগের সন্ধানে রইলাম। কয়েকদিন বাদেই আমি সেই সুযোগ পেয়ে গেলাম। ৩-৪ দিন বাদেই আমার শাশুড়ি মা বললেন তিনি ১ সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছেন, কারণ তার ভাই অর্থাৎ বিনয়ের মামা খুবই অসুস্থ। এই সময় আমায় ঘরের কাজ ও শ্বশুর মশাইয়ের দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে। এই সুযোগে আমি আমার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারবো ভেবেই আমার অনেক আনন্দ হচ্ছিল। ঘরের পাশে আগুন থাকলেই ঘরের গাদায় আগুন লাগবে, এটাই বাস্তব এবং সেটাই হলো। আমি ওই দিন সন্ধ্যায় পার্লারে গিয়ে বাছার চুল এবং আইব্রো সেট করালাম, এবং যাতে আমায় দেখতে আরও বেশি সুন্দরী লাগে। বাড়ি ফিরে আমি ক্রিম দিয়ে চুল তুলে দিলাম, যাতে আমায় আরও আকর্ষণীয় লাগে। পরের দিন রবিবার অর্থাৎ ছুটির দিন ছিল। শ্বশুর কাজে বেরুবেন না। সকালেই শাশুড়ি তার বাপের বাড়ি চলে গেলেন এবং বাড়িতে আমি আর শ্বশুর থেকে গেলাম। কিছুক্ষণ বাদে শ্বশুর স্নানের জন্য প্রস্তুত হলেন। আমি সাহস করে বললাম, শ্বশুর, দাও না, আমি আপনাকে তেল মালিশ করে দিচ্ছি। শ্বশুর একটু ইতস্তত করলেন ঠিকই, কিন্তু আমায় না বলতে পারলেন না। আমি উবু হয়ে বসে তার পায়ে তেল মালিশ করতে আরম্ভ করলাম। তখন আমার পরনে ছিল শুধু ম্যাক্সি। একদিকে আমি তেল মালিশ করছিলাম, অন্যদিকে শ্বশুর পেপার পড়ছিলেন। মাঝে মাঝে পেপারের আড়াল থেকে আমায় দেখছিলেন। একটু পর বললেন, তুমি যখন এত কাছে বসো কেমন জানি এক অদ্ভুত শান্তি পাই, আবার অস্থিরতাও হয়। খবরের কাগজে চোখ রাখি বটে, কিন্তু মনটা তোমাকে নিয়েই পড়ে থাকে। আমি বললাম, আপনার সেবা করার জন্যই আমি আছি। আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, আমি সেটা দিব। শ্বশুর বললেন, সময় হলে তোমার সাথে গল্প করব। আমি অন্য প্রসঙ্গ তুলে বললাম, এখন আমি ঘরের অন্য কাজগুলো করব, আপনি স্নান করে আসুন। একদিকে শ্বশুর স্নান করতে গেলেন আর আমি ঘরের অন্য কাজগুলো করতে শুরু করলাম। শ্বশুরের স্নান হয়ে যাবার পর আমি স্নানে ঢুকলাম। ওই সময় বাথরুমের লাগোয়া ঘরে বসে শ্বশুর আবার কাগজ পড়ছিলেন। আমি স্নানের শেষে শুধু একটা তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম। আমি লক্ষ্য করলাম শ্বশুর কাগজের আড়াল থেকে আর চোখে তাকিয়ে আছে। একটু পর আমি নিজের ঘরে চলে গেলাম আর রেডি হয়ে দুপুরের খাবারের প্রস্তুতি নিলাম। বিকেলবেলায় শ্বশুর আমাকে বললেন, পল্লবী, চলো আমরা দুজনে একটা সিনেমা দেখে আসি। আমি সাথে সাথেই রাজি হয়ে গেলাম, কারণ সিনেমা চলাকালীন 2.5 ঘন্টা ধরে সিনেমা হল অন্ধকার থাকে। এই সুযোগে অনেক আনন্দ করা যাবে। আমি জিজ্ঞেস করলাম আমি কি পোশাক পরব। শ্বশুর আমায় লেগিংস আর কুর্তি পরতে অনুরোধ করলেন, কারণটা আমি তখনই ধরে ফেলেছিলাম। আমি শ্বশুরের পছন্দের পোশাক পরে তৈরি হয়ে গেলাম এবং তার সাথে সিনেমা হলের দিকে রওনা দিলাম। সিনেমা হলের ভিতরটা ফাঁকাই ছিল, শুধু আমাদের মতোই কিছু জুটি সিনেমা দেখতে এসেছিল। আমি আর শ্বশুর আশেপাশে ফাঁকা জায়গা দেখে পাশাপাশি বসলাম। শ্বশুর আমার বাম হাত নিজের হাতে নিয়ে বললেন, পল্লবী, তোমার হাতের তালু কি নরম, আঙুলগুলো কত সুন্দর, সুন্দরভাবে ট্রিম করে কেটে নাল নেলপালিশ লাগানোর ফলে তোমার নখগুলো ভীষণই সুন্দর লাগছে। জানো পল্লবী, আমাদের বিয়ের আগে থেকেই আমি অনেকবার তোমার শাশুড়ি মায়ের সাথে এই সিনেমা হলে এসেছিলাম এবং পুরো সময় ধরে একটুও সিনেমার দিকে মন ছিল না। সিনেমার পুরো সময়টা জুড়ে অনেক ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম তখন তোমার শাশুড়ি মা আমার গৃহশিক্ষিকা ছিল। ওই সময় সে খুবই সুন্দরী ছিল। প্রথম দিনেই আমি ওকে দেখে পাগল হয়ে গিয়েছিলাম।
আমি যেদিন ভালো পড়া করতাম তোমার শাশুড়ি মা আমায় আড়ালে অনেক উপহার দিয়েছিল। আমিও সেসব পুরস্কার পাবার লোভে খুব মন দিয়ে পড়াশোনা করতাম। শ্বশুর আরও বললেন, তোমার শাশুড়িমা তখন আমায় আশ্বাস দিয়েছিল আমি প্রতিষ্ঠিত হতে পারলে সে আমায় বিয়ে করবে, যাতে আমি তাকে যখন ইচ্ছে পুরস্কার দিতে পারে। এবং আমি প্রতিষ্ঠিত হতেই সে আমায় বিয়ে করে নিয়েছিল। তারপর টানা 15 বছর ধরে দিনের পর দিন শাশুড়িমা আমাকে অনেক পুরস্কার দিয়েছে। কিন্তু 2 বছর আগে থেকেই ওর মধ্যে পরিবর্তন আসতে শুরু করে। এখন আমি পুরস্কার চাইলে সে দেয় ঠিকই, কিন্তু সে মন থেকে দেয় না। তাই আমাদের মধ্যে ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে। অথচ দেখো, আমার তো সবে 37 বছর বয়স এবং তুমি নিজেও বুঝতে পেরেছ। তাই আমি প্রায় প্রতিদিন একাকিত্ব অনুভব করি। তুমি আসার পর থেকে মনের কল্পনায় তোমায় বসিয়ে নিয়েছি। শ্বশুরের কথা আমি অনেকটা ইমোশনাল হয়ে পড়লাম। এদিকে সিনেমা হলে অন্ধকার হয়ে এসেছে, শীঘ্রই সিনেমা শুরু হবে। শ্বশুর পপকর্নের প্যাকেট থেকে পপকর্ন খেতে শুরু করলেন। আমি মুচকি হেসে বললাম, শ্বশুর মশাই, আপনার মনে আছে কি আপনি একদিন আমায় দোকানে নিয়ে গিয়ে নিজে পছন্দ করে এই দামি জামার সেটটা কিনে দিয়েছিলেন? তখন কি ভাবতে পেরেছিলে কোনো একদিন আপনার সাথেই এই জামা পরে সিনেমা দেখতে আসব? শ্বশুর মশাই 2টো পপকর্ন হাতে নিয়ে বললেন, না পল্লবী, আজ যেটা বাস্তব সেদিন সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শ্বশুর মশাই একদিকে পপকর্ন খাচ্ছেন, অন্যদিকে আমি কোল্ড ড্রিঙ্কসের বোতল ধরে আছি। সিনেমা দেখার মাঝে আমরা অনেক আনন্দ করেছি। ঘণ্টাখানেক পর সিনেমা শেষ হলো। হলের লাইট জ্বালানোর সাথে সাথে লক্ষ্য করলাম অন্যান্য কাপল যারা সিনেমা দেখতে এসেছিল তারা সবাই কম বেশি অগোছালো হয়ে গেছে। সবাই নিজেদের গুছিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে এলো। আমরাও তার ব্যতিক্রম নই। সিনেমার শেষে আমরা দুজনে ভালো হোটেলে রাত্রিভোজন করে বাড়ি ফিরে এলাম। সদর দরজা বন্ধ করার পরেই শ্বশুর বললেন, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, আজ রাতে শুধু ব্লাউজ আর পেটিকোট পরবে। শ্বশুরের কথাও তো আমিও তাই করলাম। শ্বশুর বললেন, তোমার পোশাক দিন দিন টাইট হয়ে যাচ্ছে। বিনয় বিদেশ থেকে এসে যদি বলে ঢিলেঢালা পোশাকগুলো এরকম হলো কিভাবে, তখন কি উত্তর দিবে? আমি বললাম, এসব নিয়ে এখন ভাবতে হবে না, বলবো শ্বশুর শাশুড়ি অনেক যত্ন করেছে তাই এরকম হয়েছে। শ্বশুর হেসে বললেন, তুমি যা ভালো মনে করো, চলো এবার আমার ঘরে। এত তাড়াতাড়ি আমার ঘুম আসবে না, তোমার সাথে ঘণ্টাখানেক গল্প করব। তাছাড়া তোমার শাশুড়ি ফিরে আসলে আর গল্প করতে পারবো না। আমি ব্লাউজ আর পেটিকোট পরে শ্বশুরের রুমে গেলাম। অনেক কথা বলেছিলাম সে রাতে। শ্বশুরও অনেক কথা বলেছিলেন, যেন মনে হচ্ছিল এটাই তার কাছে শেষবার। আজ রাতে আমার মনটা খুবই খারাপ লাগছিল। সব সময় মনে হচ্ছিল এটাই বোধহয় শেষবারের মতো আমি শ্বশুরের সাথে গল্প করছি, কারণ পরের দিন সকালেই শাশুড়ি ফিরে আসবেন। ওনার উপস্থিতিতে শ্বশুরকে আমি আর কোনোদিন কাছে পাব না। পরের দিন শ্বশুর কাজে বেরিয়ে যাবার পরে শাশুড়িমা বাড়ি ফিরলেন। আমার দিকে চেয়ে মুচকি হেসে পোশাক বদলানোর জন্য ঘরে ঢুকে গেলেন। তবে তার চাউনি এবং হাসি আমার কেমন যেন রহস্যময় মনে হলো। কিছুক্ষণ বাদে শাশুড়ি পোশাক পরিবর্তন করে মুখ হাত পা ধুয়ে ঘরে এসে বসলেন এবং চা জল খাবারের পর আমায় বললেন, কিরে পল্লবী, 7 দিন কেমন কাটালি? সব ঠিক আছে তো? তোর কোনো অসুবিধা হয়নি তো? তোর শ্বশুরের ভালো করে সেবা করেছিলি তো? আমি হেসে বললাম, হ্যাঁ শাশুড়ি, সব ঠিক আছে। 7 দিন আমি আর শ্বশুর খুবই ভালো সময় কাটিয়েছি, কোনো অসুবিধা হয়নি। মামা শ্বশুর এখন ভালো আছেন তো? শাশুড়ি হেসে বললেন, হ্যাঁ রে, তোর মামা শ্বশুর এখন ভালো আছে। তারপর যে কথাটি বললেন সেটা শুনে আমার মাথা ভোঁ ভোঁ করে ঘুরে গেল। শাশুড়ি হেসে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তোর শ্বশুর তোকে কষ্ট দেয়নি? মানে তোর ব্যথা লাগেনি তো? শাশুড়ি এ আবার কি প্রশ্ন করছে? সে মনে মনে কি ভাবছে? তাহলে সে কি আমার আর শ্বশুরের গত 7 দিনের কীর্তি সব বুঝতে পেরে গেছে? ছি ছি, সে কি ভাবছে? আমি থতমত খেয়ে যেন বোবা হয়ে গিয়েছিলাম। শাশুড়ি আবার বললেন, শোন পল্লবী, আমি সব জানি এবং সব বুঝতে পেরেছি। আমি নিজেই এটা চেয়েছিলাম। আমার বয়স হয়েছে, একসময় পারলেও আমি তোর শ্বশুরকে আর এখন উপহার দিতে পারি না। বিয়ের 1 মাস পর থেকে কাজে যোগ দেবার ফলে বিনয় বাড়িতে থাকতে পারেনি। স্বামী ছাড়া মেয়েদের কেমন অনুভূতি হয় আমি সেটা বুঝতে পারি, আর ইচ্ছে করেই 1 সপ্তাহের জন্য বাপলে বাড়ি গিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে তুই আর তোর শ্বশুর কাছে আসতে পারিস। তোর ক্লান্ত মুখ দেখে বোঝা যাচ্ছে কাল রাতে কি কি হয়েছে। তুই ভয় পাস না, আমি ভীষণ খুশি হয়েছি। শাশুড়ির কথা শুনে লজ্জায় আমার মুখ চোখ লাল হয়ে যাচ্ছিল।
আমার মনে হচ্ছিল আমি যেন শাশুড়ির হাতে চুরির দায়ে ধরা পড়ে গেছি। আমি শাশুড়ির চোখের দিকে তাকাতেও পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। তবে তার বাপের বাড়ি যাওয়াটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল, সেটা জেনে আমার ভিতর ভিতর খুব আনন্দ হচ্ছিল। সারা দিন আমি লজ্জায় শাশুড়ির সাথে আর কথাই বলতে পারিনি। সন্ধ্যায় শ্বশুরবাড়ি ফেরার পর শাশুড়ি তাকে হেসে বললেন, "কি গো, কেমন আছো? আমার এই ছোট্ট বৌমাকে কষ্ট দাওনি তো?" শাশুড়ির কথায় শ্বশুরও থতমতো খেয়ে কোনো উত্তর দিতে পারেননি। রাত্রিভোজনের পর শ্বশুর ও শাশুড়ি নিজেদের ঘরে চলে গেলেন এবং আমি আমার ঘরে ঢুকে পড়লাম। আমার মধ্যে অস্থিরতা হতে শুরু করেছে। আসলে গত 7 দিন ধরে যা পেয়েছি তা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় ঘুম হচ্ছিল না। কিছুক্ষণ বাদে আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি ঘরের বাহিরে বেরিয়ে দেখলাম শাশুড়ি দাঁড়িয়ে আছেন। উনি আমায় বললেন, "পল্লবী, এখনই আমার ঘরে আয় তো, একটা বিশেষ দরকার আছে।" আমি শাশুড়ির সাথে ওনার ঘরে ঢুকলাম। শাশুড়ি হেসে বললেন, "শোন, একবার দুজকে মিলিয়ে দেবার পর আর তাদের আলাদা রাখা উচিত হবে না। তাই আমি নিজের চোখে তোদের গল্প করা দেখতে চাই।" শাশুড়ির কথা শুনে আমি এবং শ্বশুর কারুরই বুঝতে দেরি হয়নি ওনার এই কথা বলার কী উদ্দেশ্য। আমি বললাম, "শাশুড়িমা, আপনিও আমাদের সাথে গল্প করুন, দেখবেন অনেক ভালো লাগবে।" সেদিন রাতে আমরা 3 জন অনেক গল্প করেছি, অনেক চেঁচামেচি করেছি। সেদিনের পর থেকে আমি প্রতি রাতেই শ্বশুর আর শাশুড়ির ঘরে যেতাম। মাঝে মধ্যে শাশুড়ি আমার ঘরে আসতেন। কোনো দিন তো 3 জনে রান্নাঘরেও গল্প করেছি। এসব কিছু যেন আমাদের প্রতিদিনের কাজের মতো হয়ে গেছে।